হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2025 সালে মুক্তিপ্রাপ্ত একটি এপিক সায়েন্স ফিকশন মুভি অ্যাভাটার 3 মানে অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ নিয়ে, যেটি অ্যাভাটার মুভি সিরিজের তৃতীয় ইনস্টলমেন্ট। এর আগে আমি এই সিরিজের প্রথম দুটি মুভি অলরেডি এক্সপ্লেন করে রেখেছি, তাই আপনারা যদি সেই দুটি মুভি এখনও কেউ দেখতে বাকি থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক কিংবা উপরের ডান দিকে থাকা এই আই বাটনে ক্লিক করে সেই দুটি মুভি আগে দেখে আসুন, না হলে এই মুভির গল্প আপনি কিছুই বুঝবেন না। ওকে, তাহলে ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে চলুন যাওয়া যাক মূল ভিডিওর দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। এই মুভির গল্প শুরু হয় দ্বিতীয় পর্ব শেষ হওয়ার কয়েক সপ্তাহ পর থেকেই, যেখানে আমরা দেখতে পাই জ্যাক সহ তার পুরো পরিবার এখনো শোকের মধ্যেই রয়েছে। কারণটা আমরা সকলেই জানি, নেটিয়াম আকাশবাসীদের সঙ্গে লাস্ট যুদ্ধে মারা গেছে, যে কারণেই নেটিরির মনে মানবজাতির প্রতি এখন চরম ঘৃণা জন্মেছে। তাই স্পাইডারকেও সে এখন একদমই পছন্দ করতে পারছে না, কারণ প্রথমত স্পাইডার একজন মানব সন্তান, আর দ্বিতীয়ত নেটিরির মনে হয় স্পাইডারকে বাঁচাতে গিয়েই নেটিয়াম মারা গেছে। এদিকে লোয়াক মানে নেটিয়ামের ভাই আবার মনে করে তার দাদার মৃত্যুর জন্য সেই দায়ী। আর এই একই ভাবনা জ্যাকের মনেও রয়েছে, কারণ জ্যাকের অর্ডার অমান্য করেই তারা দুই ভাই ওই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তো এই শোকের মধ্যে থেকেও জ্যাক ও লোয়াক সহ আরও বেশ কয়েকজন আরডিএস সেই ডুবে যাওয়া জাহাজ থেকে আগ্নেয় অস্ত্র উদ্ধার করতে শুরু করে, কারণ জ্যাক বিশ্বাস করে মানবজাতি আবারও তাদের উপর আক্রমণ করবে। আর মানবজাতির হাতে যেহেতু রয়েছে আধুনিক আগ্নেয় অস্ত্র, তাই তাদের বিরুদ্ধে লড়াই করতে গেলে ওই একই রকম হাতিয়ার তাদেরও দরকার। যদিও মেডকাইনা ক্ল্যান মানে জ্যাক এবং তার পরিবার বর্তমানে যে স্থানে রয়েছে সেখানকার রানী এই ব্যাপারটি মোটেও ভালো চোখে দেখছে না, কারণ তার মনে হয় এই সমস্ত আগ্নেয় অস্ত্র মানবজাতির হাতেই মানায়, নাভিদের লড়াই করার আলাদা উপায় রয়েছে। যাই হোক, এভাবে চলতে চলতে হঠাৎই একদিন স্পাইডারের অক্সিজেন মাস্কের ব্যাটারি ফুরিয়ে যাওয়ায় সে পড়ে যায় মহাবিপদে। যদিও জ্যাক সহ বাকিরা সকলে মিলেই তার মাস্ক সঙ্গে সঙ্গেই চেঞ্জ করে দেয়, কিন্তু জ্যাকের মনে হয় স্পাইডারের এই স্থানে থাকাটা হয়তো একদমই ঠিক হচ্ছে না। প্রথমত স্পাইডারের এখানে সিকিউরিটির অভাব রয়েছে, আর দ্বিতীয়ত তার অক্সিজেন মাস্কের ব্যাটারি এই স্থানে পাওয়া একদমই অসম্ভব। তাই জ্যাক সিদ্ধান্ত নেয় স্পাইডারকে তারা সেই পুরনো জায়গাতেই স্থানান্তর করবে, মানে জ্যাক এবং তার পরিবার আগে যে স্থানে বসবাস করত সেখানে, কারণ বর্তমানে বেশ কয়েকজন মানুষ ওই স্থানেও রয়েছে যাদের সঙ্গে হয়তো স্পাইডার অনেক বেশি কমফোর্টেবল থাকতে পারবে। তো এই ঘটনার কয়েকদিন পর যখন উইন্ড ট্রেডার্স নামক একটি ক্ল্যান ওই স্থানে উপস্থিত হয়, জ্যাক তখন স্পাইডার সহ তার পুরো পরিবারকে জানিয়ে দেয় এদের সঙ্গেই স্পাইডারকে সে তাদের পুরনো জায়গায় স্থানান্তরিত করবে। যেটা শুনে লোয়া, কিরি, ট্রুক সকলেই জ্যাকের বিরুদ্ধে চলে যায়, কিন্তু জ্যাক তাদেরকে কঠোরভাবে জানিয়ে দেয় স্পাইডারের সিকিউরিটির জন্য এটা তাদেরকে মেনে নিতেই হবে। কিন্তু পরবর্তীতেই পরিবারের সকলের মন ভালো করার জন্য জ্যাক ঘোষণা করে স্পাইডারকে পুরনো ক্ল্যান অবধি পৌঁছাতে তারা সকলেই তার সঙ্গে যাবে, যাতে সকলেরই মন কিছুটা হলেও ভালো হয়ে যায়। তো এই ঘটনার পর স্পাইডার সহ জ্যাকের পুরো পরিবারই উপস্থিত হয় উইন্ড ট্রেডার্সের উড়ন্ত সাম্রাজ্যে। আচ্ছা, এখানে উইন্ড ট্রেডার্স নিয়ে কিছু কথা বলে নি। এই উইন্ড ট্রেডার্স বা তালালিম ক্ল্যান হলো একটি যাযাবর নাভি গোষ্ঠী, যারা বিশাল বিশাল জেলিফিশের মতো দেখতে মেডুসয়েড এবং উইন্ড রে দিয়ে তৈরি জীবন্ত আকাশযানে চড়ে প্যান্ডোরার আকাশে ঘুরে বেড়ায়। মূলত এরা ব্যবসায়ী হিসাবেই কাজ করে, মানে একটি স্থান থেকে অন্য স্থানে পণ্য সরবরাহ এবং সংবাদ পরিবহন করে থাকে। আশা করি আপনাদের ব্যাপারটা বোঝাতে পেরেছি। ওকে, তো এদের মাধ্যমেই জ্যাক এবং তার পুরো পরিবার রওনা হয় স্পাইডারকে তাদের পুরনো ক্ল্যানে রেখে আসার জন্য। আচ্ছা, আগের পর্বের লাস্টেই আমরা দেখেছি কর্নেল মাইলস কোয়ারিচ তার ছেলের সাহায্যে বেঁচে যায়, যে কিন্তু এখনও আরডিএর সঙ্গে মিলে চেষ্টা চালিয়ে যাচ্ছে জ্যাকের থেকে বদলা নেওয়ার জন্য, কারণ জ্যাক কর্নেল সহ পুরো আরডিএকেই ধোঁকা দিয়েছে এবং কর্নেল কোয়ারিচকে একবার হত্যাও করেছে। এই বিষয়ে আপনারা পার্ট 1 দেখলে বিস্তারিত জানতে পারবেন, যে কারণেই আমি ভিডিওর প্রথমেই আপনাদেরকে রেকমেন্ড করেছি এই মুভির গল্প ভালোভাবে বোঝার জন্য আপনাদেরকে প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব অবশ্যই দেখতে হবে। যাই হোক, কর্নেল এই মুহূর্তে কোনোভাবে জানতে পেরে যায় উড়ন্ত ওই ক্ল্যানের সঙ্গে জ্যাক এবং তার পুরো পরিবার রওনা হয়েছে একটি নির্দিষ্ট দিকে,
যেটা জানতে পেরে কর্নেল এবং তার এক সঙ্গীও রওনা হয় ওই নির্দিষ্ট দিকে, যাতে জ্যাককে তারা বন্দি করতে পারে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই দিকে ওই উড়ন্ত ক্ল্যানের উপর মাংকুয়ান নামক একটি গোষ্ঠী অতর্কিতে হামলা করে বসে। তারা ওই উড়ন্ত ক্ল্যানের সমস্ত কিছুই জ্বালিয়ে দেয়, প্রয়োজনীয় জিনিসপত্র লুটপাট করে এবং জীবিত সকলকেই হত্যা করে। জ্যাক এবং নেটিরি কোনোভাবে তাদেরকে আটকানোর চেষ্টা করে, কিন্তু মাংকুয়ান গোষ্ঠীর লিডার ভারাংয়ের হাতে নেতিরি গুরুতরভাবে আঘাত পেয়ে জঙ্গলে পতিত হয়। স্পাইডার, লোয়া, কিরি এবং ট্রু কোনোভাবে একটি ব্যানিশের সাহায্যে নিচে ল্যান্ড করে, কিন্তু মাংকুয়ান গোষ্ঠী বা অ্যাশ পিপলরা তাদেরকে দেখতে পেয়ে ধাওয়া করতে শুরু করলে একটি শাখা নদীর সাহায্যে কোনোভাবে তারা তাদের পিছু ছাড়ায়। এদিকে জ্যাক দিশেহারা হয়ে তার পুরো পরিবারকে যখন খুঁজতে শুরু করে, কর্নেল এবং তার সেই সঙ্গী ওই স্থানে উপস্থিত হয়ে জ্যাককে অনায়াসে বন্দি বানায়। আর তারপর যখন কর্নেল তার থেকে তার ছেলে মানে স্পাইডারের ব্যাপারে জানতে চায়, জ্যাক তখন তাকে জানায় স্পাইডার সহ তার সমস্ত সন্তানরা এখন প্রত্যেকেই বিপদের মধ্যে রয়েছে, তাই তাদের এখন উচিত নিজেদের দ্বন্দ্ব ভুলে গিয়ে সন্তানদের আগে বিপদ থেকে উদ্ধার করা। কারণ অ্যাশ পিপলদের হাতে তারা যদি ধরা পড়ে, তাহলে তাদের সন্তানদের তারা নিমেষেই মেরে ফেলবে। যেটা শুনে শুধুমাত্র স্পাইডারের জন্যই কর্নেল জ্যাকের এই প্রস্তাবে রাজি হয়ে যায়। মানে ওই জঙ্গলের মধ্যে তারা সামনের দিকে এগোতে শুরু করে স্পাইডার সহ বাকিদের উদ্ধার করার আশায়। ওইদিকে জ্যাকের সন্তানরা নদী থেকে একটি জায়গায় উঠে এলে স্পাইডার তাদেরকে জানায় তার আরেকটি অক্সিজেন মাস্ক ধ্বংসপ্রাপ্ত সেই জাহাজেই রয়ে গেছে, আর এই মাস্কের ব্যাটারি বর্তমানে প্রায় শেষ। মানে যত তাড়াতাড়ি সম্ভব এখন তার আরেকটি অক্সিজেন মাস্ক খুবই দরকার। কিন্তু সেই স্থানে যাওয়া মানে অ্যাশ পিপলদের হাতে ধরা পড়ে যাওয়া। যদিও আর কোনো অপশন না থাকায় তারা একটু ঘুর পথেই সেই দিকের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু ব্যাটারির কারণে স্পাইডারের মাস্ক একদমই অচল হয়ে পড়ায় সে মাঝ রাস্তাতেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। যেটা দেখে কিরি একদমই সহজাতভাবে তার টেলটি মাটির সঙ্গে সংযুক্ত করে এবং তার শক্তিকে জাগ্রত করে মাটি থেকে মাইসেলিয়াম স্পোর সক্রিয় করে তোলে। আর এই প্রক্রিয়ার মাধ্যমেই স্পাইডারের শরীরে এমন কিছু পরিবর্তন হয় যে ক্ষণিকের মধ্যেই সে আবারও জ্ঞান ফিরে পায়, আর এখন সে মাস্ক ছাড়াই প্যান্ডোরাতে শ্বাস নিতে সক্ষম হয়। যেটা দেখে সবাই যখন অবাক হয়ে যায়, কিরি তখন তাদেরকে জানায় এটা তাদের দেবী এওয়ার কাজ। যাই হোক, এর পরবর্তীতেই দেখা যায় মাংকুয়ানরা ওই স্থানেই উপস্থিত হয়ে তাদেরকে বন্দি বানায়, আর ভারাং লোয়াকের কাছে থাকা রাইফেল হাতে নিয়ে তাদের থেকে জানতে চায় এটা কিভাবে চালাতে হয়। কারণ একটু আগেই ভারাং লক্ষ্য করেছে রাইফেলের মাধ্যমে খুব সহজেই কাউকে হত্যা করা যায়, তাই এই রাইফেলের মাধ্যমেই নিজেদেরকে শক্তিশালী করার পরিকল্পনা থেকেই সে এটা কিভাবে চালাতে হয় সেটা জানতে চায়। কিন্তু ঠিক ওই টাইমেই জ্যাক এবং কর্নেল সেখানে উপস্থিত হয়ে ভারাংকে বন্দি করে অ্যাশ পিপলদের পরাজিত করে। যদিও দুর্ভাগ্যক্রমে ভারাং তার টেল কর্নেলের সঙ্গে যুক্ত করে নিজেদের বন্দি অবস্থা থেকে মুক্ত করে এবং পরবর্তীতে সকলকেই বন্দি বানায়, যার পর কর্নেলের থেকেই জোরপূর্বক সে জানতে চায় কিভাবে ওই রাইফেল চালাতে হয়, আর এই অবস্থায় কর্নেলও বাধ্য হয়ে সেটা দেখিয়ে দেয়। পরবর্তীতে এদের সকলকে বন্দি রেখে জয়ের আনন্দে যখন সমস্ত অ্যাশ পিপলরা মেতে ওঠে, কিরি তখন আবারও একইভাবে দেবী এওয়ার সঙ্গে সংযোগ স্থাপন করে তাদেরকে গার্ড দিতে থাকা কিছু অ্যাশ পিপলদের আঘাত করে সেখান থেকে পালিয়ে যায়। এতক্ষণে আহত নেতিরি কোনোভাবে তার ব্যানিশের সাহায্যে সেখান থেকে পালিয়ে উপস্থিত হয় তাদের পুরনো ক্ল্যানে, যেখানে তার মা এবং নর্ম স্পেলম্যানের নেতৃত্বে থাকা অন্যান্য বিজ্ঞানীরা তার চিকিৎসা সঙ্গে সঙ্গেই শুরু করে। কিন্তু নেতিরি যখনই একটু সুস্থ অনুভব করে, তখনই সে কোনো রকমভাবে বেরিয়ে পড়ে তার সন্তানদের উদ্ধার করার আশায়। আর পরদিন সকালেই নেতিরি সহ তার উদ্ধারকারী দল জ্যাক এবং তার বাচ্চাদের ওই জঙ্গল থেকে উদ্ধারও করে। কিন্তু ঠিক তার আগেই কর্নেল ওই স্থান থেকে সাইড হয়ে যায়, কারণ সে খুব ভালো করেই জানে নেতিরি তাকে এই স্থানে দেখতে পেলেই তার উপর আক্রমণ করবে। যাই হোক, এখান থেকে জ্যাক এবং নেতিরি তার সন্তানদের নিয়ে তাদের পুরনো ক্ল্যানে ফিরে গেলে বিজ্ঞানী নর্ম এবং তার সহকর্মীরা মিলে স্পাইডারের দেহ বিশেষভাবে পরীক্ষা করতে শুরু করে, কারণ তারা জানতে চাইছিল স্পাইডারের মধ্যে কি এমন চেঞ্জ হয়েছে
যে সে মাস্ক ছাড়াই এই প্যান্ডোরাতে শ্বাস নিতে পারছে। তো বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার পর নর্ম সবাইকে জানায় একটি বিশেষ জীব দ্বারা স্পাইডারের দেহে বহু পরিবর্তন ঘটেছে, যে কারণেই সে নির্দ্বিধায় এই গ্রহে শ্বাস নিতে পারছে। এমনকি নাভিদের মতো তার মাথা থেকে এখন একটি টেলও নির্গত হচ্ছে। আর এই সমস্ত কিছু দেখে বিজ্ঞানীরা ধারণা করতে পারে স্পাইডারের উপর রিভার্স ইঞ্জিনিয়ারিং করে মানবজাতি হয়তো এই একই রকমভাবে মাস্ক ছাড়াই এখানে শ্বাস প্রশ্বাস নিতে পারবে, এমনকি এখানকার বন্য প্রাণীদের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবে। মানে নাভিরা তো ওই টেলের মাধ্যমেই সমস্ত পশু পাখিদের সঙ্গে সংযোগ স্থাপন করে। তাই RDA যদি স্পাইডারকে ধরে নিয়ে গিয়ে তার উপর পরীক্ষা নিরীক্ষা চালিয়ে একবার উদ্ধার করতে পারে সে কিভাবে এখানে শ্বাস প্রশ্বাস নিচ্ছে, তখন তারা অনায়াসে এই একই জিনিস সাধারণ মানুষের উপরেও প্রয়োগ করবে, যার পর মানব জাতীয় এখানে বিনা বাধায় তাদের মতোই ঘুরে বেড়াবে, যেটা নাভিদের জন্য মারাত্মক বিপদ। এবার এটা জানতে পারার পর নেতিরি জ্যাককে পরামর্শ দেয়, স্পাইডার যদি আমাদের জন্য এতটাই বিপদের হয় তাহলে তুমি ওকে এখনই হত্যা করো। যেটা শুনে জ্যাক কিছুটা হতবাক হয়ে তাকে জানায় এটা কখনোই সম্ভব না। আমরা যাকে ছোট থেকে নিজেদের ছেলে হিসাবে মানুষ করেছি তাকে এইভাবে হত্যা করাটা কখনোই সম্ভব না। যেটা শুনে নেতিরি আর কোনো কথা বাড়ায় না। আচ্ছা, এখানেই কিরি প্রথমবারের মতো জানতে পারে তার কোনো বাবা নেই, তার জন্ম হয়েছে এওয়ার ইচ্ছায়। তাই তার সঙ্গে তাদের দেবী এওয়ার হয়তো একটু আলাদাই সম্পর্ক। যাই হোক, জ্যাক তার পরিবার নিয়ে খুব শীঘ্রই আবারও মেডকাইনা গোষ্ঠীতে ফিরে আসে, যেখানে ওই গোষ্ঠীর লিডার টোনোয়ারি জ্যাককে জানায় আগের মতো ঠিক একইভাবে তুলকুন শিকারীরা আবারও তুলকুন শিকার করতে শুরু করেছে। তাই এই নিয়ে তুলকুন পরিষদের কর্তারা তাদের সঙ্গে একটি মিটিংয়ের আয়োজন করেছে, যে মিটিংয়ে তুলকুন পরিষদের সদস্যরা সকলের সামনে জানিয়ে দেয় তারা পায়াকানকে বহিষ্কার করছে। এই পায়াকানকে আপনাদের নিশ্চয়ই সকলের মনে আছে, যে টুলকুনের সঙ্গে আগের মুভিতেই আমরা লোয়াকের একটি গভীর সম্পর্ক লক্ষ্য করেছিলাম। তো তাকেই এই মুহূর্তে বহিষ্কার করা হয়, কারণ পায়াকান তুলকুনদের যে শান্তিবাদ নীতি সেটা অমান্য করছে। মানে পায়াকান অন্যান্য তুলকুনদের উদ্বুদ্ধ করছে ওই তুলকুন শিকারীদের বিরুদ্ধে লড়াই করার জন্য, যেটা তুলকুনদের নীতির একদমই বাইরে, কারণ তুলকুনরা কখনোই কারোর উপর আক্রমণ করে না। এবার পায়াকানকে বহিষ্কার করা হচ্ছে মানে তাকে এখান থেকে বহুদূর চলে যেতে হবে। যেটা জানতে পারার পর ওই মিটিংয়েই লোয়াক এই আদেশের বিরুদ্ধে কথা বলতে শুরু করে। সে সকলকেই বোঝানোর চেষ্টা করে পায়াকান নিজেদের অস্তিত্ব রক্ষার জন্যই এই লড়াই করছে। মানে সে যে শিকারীদের বিরুদ্ধে লড়াই করার জন্য অন্যান্য টুলকুনদের উদ্বুদ্ধ করছে সেটা শুধুমাত্র নিজেদের বাঁচানোর জন্য। কিন্তু এই মুহূর্তে মেডকাইনা গোষ্ঠীর লিডার টোনোয়ারি যখন জানায় এখানে একজন বাচ্চা এইভাবে কখনোই কথা বলতে পারে না, জ্যাক তখন তাকে তিরস্কার করে সেই স্থান থেকে টেনে নিয়ে যায়। আর রাগের মাথায় নেতিয়ামের মৃত্যুর জন্য জ্যাক তাকেই দায়ী করে। যেটা শুনে লোয়াক এতটাই ভেঙে পড়ে যে পরবর্তীতেই সে একান্তে আত্মহত্যার চেষ্টা করে। কিন্তু কিরি এবং সিরেয়া তাকে সান্ত্বনা দিয়ে এই সিদ্ধান্ত থেকে ফিরিয়ে আনে। আর তারপরই লোয়াক সিদ্ধান্ত নেয় সে একাই বেরোবে গভীর সমুদ্র থেকে পায়াকানকে খুঁজে বের করতে। মানে পায়াকানকে তো এখান থেকে বহিষ্কার করে দূরে কোথাও পাঠিয়ে দেওয়া হয়েছে, যেটা মেনে নিতে না পেরেই লোয়াক এই সিদ্ধান্ত নেয়। কিন্তু এখান থেকে বেরিয়ে যাওয়ার আগে লোয়াক তার মায়ের ভেঙে যাওয়া একটি ধনুক পুনরায় ঠিক করে তার মায়ের হাতে তুলে দেয়, কারণ এটা তার মায়ের সব থেকে প্রিয় একটি ধনুক, যেটা আগের পর্বেই ভেঙে গিয়েছিল। আর লোয়াক সেটা জলের তলা থেকে উদ্ধার করে নিজের কাছেই রেখে দিয়েছিল। কিন্তু এখন যেহেতু সে পায়াকানকে খুঁজতে মাঝ সমুদ্রে পাড়ি দেবে, তাই সে নিজেও জানে না সে আর ফিরে আসতে পারবে কিনা, যে কারণেই সে ওই ধনুক সারিয়ে তার মায়ের হাতে পুনরায় তুলে দিয়ে যায়। এইদিকে কর্নেল কোয়ারিচ RDA-তে ফিরে যাওয়ার পর স্পাইডারের ব্যাপারে যখন তার উচ্চপদস্থ কর্তাদের জানায়, তখন RDA-র প্রাক্তন প্রশাসক পার্কার তাকে জানায় স্পাইডারকে তাহলে যে কোনো প্রকারে জীবিত অবস্থায় বন্দি করে আনো, কারণ স্পাইডারের উপর পরীক্ষা নিরীক্ষা করে তারা দেখতে চায় কিভাবে একজন মানুষ হয়েও অক্সিজেন মাস্ক ছাড়া সে জীবিত রয়েছে। তো এই অর্ডার পেয়ে কর্নেল কোয়ারিচ সোজা উপস্থিত হয় মাংকওয়ান ক্ল্যানে, যেখানে ভারাঙের সম্মুখে উপস্থিত হয়ে সে তাকে জানায়
আমি তোমাকে পর্যাপ্ত পরিমাণে আগ্নেয় অস্ত্র সাপ্লাই করব। বিনিময়ে তুমি আমাকে সাহায্য করবে জ্যাক নামক ওই বিশ্বাসঘাতককে বন্দি করতে। প্রথম দিকে কর্নেলের কথায় সে রাজি না হলেও বিশেষ কিছু উপায়ে ভারাং তাকে পরীক্ষা করার পর যখন বুঝতে পারে কর্নেল কোনো চালাকি করছে না, তখনই নির্দ্বিধায় কর্নেলের এই প্রস্তাবে ভারাং রাজি হয়ে যায়। কারণ এমনিতেও ভারাং চায় ক্ষমতাশালী হতে, আর কর্নেল তাকে জানিয়েছে সে তাকে প্রচুর পরিমাণে আগ্নেয় অস্ত্র সাপ্লাই করবে, আর সেই সমস্ত অস্ত্রের সাহায্যে তারা দুজন মিলে যে কোনো গোষ্ঠী বা অঞ্চলের উপর আক্রমণ করে সেই স্থান অনায়াসে দখল করবে। মানে ভারাংয়ের ত্রাস এই পুরো প্যান্ডোরা জুড়ে ছড়িয়ে পড়বে, যে কারণেই সে কর্নেলের সঙ্গে মিলে যায়। এইদিকে লোয়াক কাউকে কিছু না জানিয়েই যখন পাইকানকে খোঁজার উদ্দেশ্যে মাঝ সমুদ্রে পাড়ি দেয়, তখন সিরিয়া এবং তার দুই ভাইও লোয়াকের পিছু নেয়, কারণ লোয়াক মাঝ সমুদ্রে যে কোনো বিপদে পড়তে পারে। তো লোয়াক সমুদ্রের বেশ কিছু অংশ পাড়ি দিয়ে নির্দিষ্ট একটি জায়গায় উপস্থিত হয়ে যখন পাইকানকে ডাকতে শুরু করে, তখন গভীর সমুদ্রে থাকা একটি বিশেষ প্রজাতির প্রাণী লোয়াকের উপর আক্রমণ করে তাকে হত্যা করার চেষ্টা করে। কিন্তু একদমই সঠিক টাইমে পাইকান সেখানে উপস্থিত হয়ে লোয়াককে মৃত্যুর হাত থেকে রক্ষা করে। এইদিকে দেখা যায় কিরি স্পাইডারকে ট্রেনিং দিচ্ছে কিভাবে তার টেল ব্যবহার করে এখানকার বন্য প্রাণীদের সঙ্গে একত্রিত হওয়া যায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এরই মধ্যে কর্নেল এবং অ্যাশ পিপিলদের একটি সম্মিলিত বাহিনী ওই স্থানে উপস্থিত হয়ে স্পাইডারকে বন্দি করে নেয়। আর তারপর কর্নেল এবং ভারাং তাদের দলবল নিয়ে সোজা উপস্থিত হয় মাংকোয়ান ক্ল্যানের সম্মুখে, যেখানে কর্নেল সবার সামনে ঘোষণা করে তারা এখানে এসেছে শুধুমাত্র জ্যাককে বন্দি করতে, তাই ভালোই ভালোই জ্যাক যেন তার কাছে ধরা দেয়। কিন্তু জ্যাক প্রথম দিকে তাদের সম্মুখে উপস্থিত না হলে কর্নেলের অর্ডারে আরডিএ বাহিনী মাংকোয়ানদের বসতি জ্বালিয়ে দিতে শুরু করে। ফলে দ্বিতীয় আর কোনো অপশন না দেখে জ্যাক একদম অনিচ্ছাকৃতভাবে কর্নেলের সম্মুখে আত্মসমর্পণ করে, যার পর দেখা যায় স্পাইডার এবং জ্যাককে নিয়ে তারা সকলেই উপস্থিত হয় আরডিএর সদর দপ্তরে। এখানে অবাক করার মতো বিষয় হলো, কর্নেল এই টাইমে ভারাং সহ তার পুরো দলবলকেও এই স্থানে নিয়ে আসে, যেটা আবার আরডিএর বর্তমান জেনারেল ফ্রান্সিসের একদমই পছন্দ হয় না। কারণ অ্যাশ পিপিলরা কর্নেলের হয়ে কাজ করলেও তারা প্রত্যেকেই এক একজন নাভি। এনিওয়ে, এর পরবর্তীতে দেখা যায় স্পাইডারকে একটি বিশেষ জায়গায় বন্দি করে রাখা হয় তার উপর পরীক্ষা নিরীক্ষা চালানোর জন্য। আর জ্যাকের সম্মুখে কর্নেল উপস্থিত হয়ে তাকে জানিয়ে দেয় আগামীকাল সকালেই প্রকাশ্যে জ্যাককে ফাঁসি দেয়া হবে, কারণ আরডিএর চোখে যে কোনো বিশ্বাসঘাতকের শাস্তি মৃত্যু। এইদিকে জ্যাককে বন্দি করে নিয়ে যাওয়ার পর নেতিরি সিদ্ধান্ত নেয় সে একাই আরডিএর ওই সদর দপ্তরে উপস্থিত হয়ে জ্যাককে মুক্ত করার চেষ্টা করবে। আর এই সিদ্ধান্ত থেকে সে একাই বেরিয়ে পড়ে আরডিএর উদ্দেশ্যে। ওইদিকে দেখা যায় আরডিএর তিমি শিকারী নৌবাহিনী জানতে পারে বছরের এক বিশেষ সময়ে শত শত তুলকুন তাদের বার্ষিক প্রজনন উৎসবের জন্য একটি নির্দিষ্ট স্থানে একত্রিত হয়। আর এটা জানতে পারার পরেই তারা প্ল্যান করে ওই নির্দিষ্ট সময়েই তারা তুলকুন শিকার করবে, ফলে কম সময়েই তারা প্রচুর মুনাফা অর্জন করতে পারবে। কিন্তু এই কথা শুনে ওই স্থানে থাকা এক সামুদ্রিক জীববিজ্ঞানী ইয়ান তাদের এই পরিকল্পনার বিরোধিতা করে, কারণ তার মনে হয় প্রজননে ব্যাঘাত ঘটলে পুরো টুলকুন প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে, তাই ওই টাইমে তাদের উপর আক্রমণ করাটা একদমই উচিত না। কিন্তু তিমি শিকারীদের লিডার মিস্টার মিক তার এই কথায় কোনো পাত্তা দেয় না। মানে তারা তৈরি হতে শুরু করে নির্দিষ্ট ওই দিনেই তুলকুন শিকার করার আশায়, যেটা দেখে জীববিজ্ঞানী ইয়ান সিদ্ধান্ত নেয় তাকে যে করেই হোক এই তুলকুন শিকার আটকাতে হবে। কিন্তু সেটা কিভাবে সম্ভব? তখনই তার মাথায় আসে বর্তমানে জ্যাক বন্দী রয়েছে এই স্থানেই, তাই সে যদি কোনোভাবে জ্যাককে এখান থেকে মুক্ত করে এই ব্যাপারটি জানাতে পারে, তাহলে হয়তো জ্যাক অনায়াসে ওই তুলকুন শিকারীদের আটকে দেবে। আর এই চিন্তা ভাবনা থেকেই মিস্টার ইয়ান চুপিসারে একটি বড় বুলডোজারে প্রবেশ করে সেটার মাধ্যমেই জ্যাক যে কন্টেনারে বন্দি রয়েছে সেই দিকে এগোতে শুরু করে। এতক্ষণে নেতিরিও আরডিএর বেশে প্রবেশ করে জ্যাক কোথায় রয়েছে সেটা খোঁজার চেষ্টা করে, কিন্তু কর্নেল এবং ভারাং তাকে দেখতে পেয়ে তার পিছু নিতে শুরু করে। এরই মধ্যে স্পাইডারও তার বুদ্ধি কাজে লাগিয়ে তার সেল থেকে বাইরে বেরিয়ে পড়ে। আর এই দিকে মিস্টার ইয়ান তার বুলডোজারের সাহায্যে জ্যাকের সেই কাঁচের কন্টেনার ভেঙে তাকে মুক্ত করে দেয়। আর তারপর জ্যাককে প্রোটেকশন দিয়ে কিছুটা সাইডে নিয়ে এসে তুলকুন শিকারীদের ব্যাপারে পুরোটা জানিয়ে দেয়।
কিন্তু দুর্ভাগ্যের বিষয় এক পর্যায়ে আরডিএর এয়ার ডিফেন্স জ্যাককে দেখতে পেলে তার উপর গুলি চালাতে শুরু করে। আর ঠিক সেই টাইমেই স্পাইডার সেখানে উপস্থিত হয়ে জ্যাককে গুলির হাত থেকে বাঁচিয়ে নেয়, কারণ স্পাইডারের উপর গুলি চালানোর কোনো পারমিশন নেই। কি ভাবছেন, স্পাইডারের উপর গুলি চালানোর পারমিশন কেন নেই? আসলে স্পাইডারের উপর রিসার্চ করেই তো আরডিএ ওই টেকনোলজি উদ্ধার করবে, যেটার মাধ্যমেই সাধারণ মানুষ মাস্ক ছাড়াই এই গ্রহে ঘুরে বেড়াতে পারে। তাই স্পাইডারকে মেরে ফেললে তো ওই টেকনোলজি আর কোনোদিনই তারা আবিষ্কার করতে পারবে না, যে কারণেই স্পাইডারের উপর গুলি চালানোর পারমিশন নেই। আর এইটাকেই হাতিয়ার বানিয়ে স্পাইডার জ্যাককে প্রোটেক্ট করে। ফলে বিনা বাধায় নেটিরি এবং স্পাইডারকে তার ইক্রানে নিয়ে জ্যাক সফলভাবে এই স্থান থেকে পালিয়ে যায়। এবার ফিরে যাওয়ার পথে মাঝ রাস্তাতেই একটি স্থানে জ্যাক স্পাইডারকে হত্যা করবে বলে সিদ্ধান্ত নেয়, কারণ আরডিএ আবারও তাকে কোনো না কোনোভাবে ধরে নিয়ে যাবে তার উপর রিসার্চ করার জন্য। যদিও এই টাইমে নেতিরি জ্যাককে এই কাজ করতে বারণ করে, কারণ স্পাইডার না থাকলে জ্যাক হয়তো এতক্ষণে মারাই যেত। তাই যে তার জীবন বাঁচিয়েছে তাকে হত্যা করাটা মনে হয় একদমই উচিত হবে না। কিন্তু জ্যাক এখন তার কোনো কথা না শুনেই স্পাইডারকে নিয়ে কিছুটা এগিয়ে যায় তাকে হত্যা করার জন্য। কিন্তু একদম শেষ মুহূর্তে জ্যাক ওই কাজ করতে ব্যর্থ হয়। ফলে নেটিরিও অবশেষে স্পাইডারকে তার পরিবারের অংশ হিসাবে গ্রহণ করে। যাই হোক, মেডকাইনা গ্রামে ফিরে যখন জ্যাক সেখানকার লিডারকে টুলকুন শিকারের ব্যাপারে জানায়, টনোয়ারি তখন সিদ্ধান্ত নেয় তারা সকলে মিলে ওই শিকারীদের বিরুদ্ধে লড়াই করবে। কিন্তু তার আগে সে টুলকুন পরিষদের সঙ্গে মিটিং করে তাদেরকেও এই বিষয়ে সাহায্য করতে বলে। কিন্তু এই রকম অবস্থাতেও টুলকুন পরিষদ তাদের শান্তিবাদ নীতির বিরুদ্ধে গিয়ে লড়াইয়ে অংশগ্রহণ করতে অস্বীকার করে। যদিও ঠিক ওই টাইমে লোয়াক এবং ফায়কান ওই স্থানে উপস্থিত হয়ে তার গোত্রের অবশিষ্ট একটি মাত্র টুলকুন যখন তার শরীরের বিভিন্ন আঘাত চিহ্ন দেখিয়ে ওই শিকারীদের বিরুদ্ধে কথা বলতে শুরু করে, তখন সমস্ত কিছু শুনে টুলকুন পরিষদ জানিয়ে দেয় তারা এখনো কোনো ডিসিশন দিতে পারছে না, কিন্তু তারা তাদের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। মানে তারা যে জানিয়েছিল শিকারীদের বিরুদ্ধে তারা কখনোই লড়াইয়ে অংশগ্রহণ করবে না, এখন এই আহত টুলকুনকে দেখে এই সিদ্ধান্ত নিয়ে তারা আবারও বিবেচনা করবে বলে জানিয়ে দেয়। তো এবার ফাইনাল ব্যাটেলের টাইম। জ্যাক খুব ভালো করেই জানে টুলকুন শিকারীদের বিরুদ্ধে জ্যাক যদি যুদ্ধ ঘোষণা করে তাহলে পুরো আরডিএ আবারও মাঠে নেমে পড়বে তাদের বিরুদ্ধে। তাই তাকে সেই মতোই তৈরি থাকতে হবে। যেটা বুঝতে পেরেই জ্যাক আবারও ফিরে যায় তরুকের কাছে এবং পুনরায় তারা একত্রিত হয়ে তরুক মাক্তো হিসাবে মেডকাইনা ক্ল্যানে ফিরে আসে। যার পর সেই প্রথম পর্বের মতো জ্যাক পুনরায় তরুক মাক্তো হিসাবে সমস্ত নাভি গোষ্ঠীকে একত্রিত হতে বলে, যাতে এই যুদ্ধে তারা অনায়াসে জয়লাভ করতে পারে। তো প্ল্যান মতো বহু নাভি গোষ্ঠী একত্রিত হয়ে রেডি হয়ে যায় টুলকুন শিকারীদের পরাজিত করার আশায়। এইবার পরদিন সকালে দেখা যায় আরডিএর জাহাজগুলি নির্দিষ্ট একটি জায়গায় পৌঁছে যখন টুলকুন শিকারের জন্য রেডি হয়, তখন জলে থাকা টুলকুনরা হঠাৎই তাদের জাহাজগুলির উপর আক্রমণ করতে শুরু করে, যেটা দেখে টুলকুন শিকারীদের লিডার মিস্টার মিক সম্পূর্ণ হতবাক হয়ে যায়, কারণ এর আগে কোনো দিনই সে দেখেনি টুলকুনদের এইভাবে আক্রমণ করতে। আসলে টুলকুন পরিষদ যে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে বলে জানিয়েছিল, তারাই এখন সিদ্ধান্ত নিয়েছে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য শান্তিবাদ নীতি কখনো কখনো ভুলে যেতে হয়, যে কারণেই এই আক্রমণ। তো এই রকম অবস্থায় জ্যাকের ইশারায় বাকি নাভিরাও সেই সমস্ত জাহাজের উপর আক্রমণ করতে শুরু করে এবং নিমেষেই আরডিএর অর্ধেক জাহাজ ধ্বংসও হয়ে যায়। মানে নাভিরা তাদের প্ল্যানে সফল হয়। কিন্তু এরই মধ্যে হঠাৎই কর্নেল কোয়ারিচ এবং ভারাং মাংকুয়ানদের নিয়ে ওই স্থানে উপস্থিত হয়ে জ্যাকের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে। ফলে নিমেষের মধ্যেই বহু নাভি মারা যায় এবং জ্যাক যে ভেবেছিল তারা এই যুদ্ধে জয়লাভ করেছে, সেই ভাবনাও নিমেষেই চুরমার হয়ে যায়। মেডকাইনা ক্ল্যানের রানী রোনান গুরুতরভাবে আহত হয় এবং সন্তান প্রসবকালে নেতিরির সম্মুখে মারাও যায়। কিন্তু মারা যাওয়ার আগে সে তার সন্তানের দায়িত্ব নেটিরির হাতে দিয়ে যায়, এমনকি তার নামও ঠিক করে দেয় প্রিল। এদিকে নাভিদের এইরকম খারাপ অবস্থা দেখে কিরি সিদ্ধান্ত নেয় তাকে অন্তত এই মুহূর্তে কিছু একটা করা উচিত, না হলে হয়তো সব কিছুই সে হারিয়ে ফেলবে।
ফলে এই চিন্তা ভাবনা থেকেই কিরি জলে ঝাঁপ দিয়ে এওয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, যাতে এই যুদ্ধে জয়লাভ করতে দেবী এওয়া তাদেরকে সাহায্য করে। এইদিকে পরিস্থিতি আরডিএর দিকে চলে যাওয়ায় টুলকুন শিকারীরা আবারও তৈরি হয়ে যায় তাদের লক্ষ্য কমপ্লিট করার আশায়, যেটা দেখে লুয়াক এবং শিরেয়া তার ভাইদের সাহায্যে তাদেরকে আটকানোর চেষ্টা করলে সেই কাজেও তারা ব্যর্থ হয়। ওইদিকে কিরি যখন জলের তলায় তার কন্ট্রোল হারিয়ে ফেলে, স্পাইডার এবং ট্রুক একে একে তাকে সাহায্য করতে শুরু করলে অবশেষে কিরি তার কাজে সফল হয়। ফলে পরবর্তীতেই অদ্ভুত কিছু সামুদ্রিক জীব এবং উড়ন্ত কিছু পাখি আরডিএর সমস্ত জাহাজের উপর আক্রমণ করতে শুরু করে, যাতে নিমেষের মধ্যেই আরডিএ আবারও ব্যাকফুটে চলে যায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে এরই মধ্যে কর্নেল এবং ভারাং নেতিরি ও ট্রুককে বন্দি করে নিয়ে যায়, যাতে তাদেরকে ঢাল বানিয়ে স্পাইডারকে তারা অনায়াসে হাসিল করতে পারে। তো সেই মতোই কর্নেল ওয়াকিটকির সাহায্যে জ্যাককে জানায় যত তাড়াতাড়ি সম্ভব সে যেন স্পাইডারকে নিয়ে তার সম্মুখে হাজির হয়, যেটা শুনে আহত জ্যাক ও লোয়াককে সঙ্গে নিয়ে নেতিরিকে মুক্ত করার উদ্দেশ্যে সেই দিকে রওনা হয়। আচ্ছা, একটি ঘটনা এখানে উল্লেখ না করলে একদমই বেমানান হয়ে যাবে। টুলকুন শিকারীদের সেই লিডার মিকের ভয়ানকভাবে মৃত্যু ঘটে। একটি টুলকুন প্রথমে তাকে তার বোর্ড থেকে ধাক্কা দিয়ে জলে ফেলে দেয়, আর পরবর্তীতে সেই আহত টুলকুন তাকে তার মুখের মধ্যে আটকে নিয়ে গভীর সমুদ্রে চলে যায়, যেখানেই তার গল্প সমাপ্ত হয়। যাই হোক, এই দিকে দেখা যায় স্পাইডার এবং কিরি আরডিএর সেই বোর্ডে উপস্থিত হয়ে স্পাইডার কর্নেলকে জানায়, আমি তোমার কাছে নির্দ্বিধায় ধরা দেব, কিন্তু বিনিময়ে তুমি নেটিরি এবং ট্রুককে মুক্ত করে দেবে। যেটা শুনে কর্নেল এই শর্ত মেনে নিলে স্পাইডার তার কাছে নির্দ্বিধায় ধরা দেয়। এতক্ষণে জ্যাক এবং লোয়াক ওই বোর্ডে উপস্থিত হয়ে অ্যাশ পিপলদের উপর আক্রমণ করতে শুরু করলে নেটিরি ও ট্রুক সেই সুযোগে ওই স্থান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, যেটা দেখে ভারাং তাদেরকে আটকাতে গেলে কিরি আবারও তার ক্ষমতা কাজে লাগিয়ে তাকে পরাস্ত করে। ফলে ভারাং সঙ্গে সঙ্গেই ওই স্থান থেকে পালিয়ে যায়, আর তারপর নেটিরি এবং কিরিও এই বোর্ড থেকে চলে যায়, কারণ ওই স্থানের একটি ম্যাগনেটিক ফিল্ড সমস্ত কিছুই ধীরে ধীরে তার মধ্যে শোষণ করে নিচ্ছে। এদিকে কর্নেল ও স্পাইডারকে নিয়ে সেখান থেকে চলে যাওয়ার টাইমে জ্যাক তার পিছু নিয়ে তাকে আক্রমণ করলে সকলেই ভাসমান কিছু শিলার উপর ল্যান্ড করে, আর সেখানেই জ্যাক এবং কর্নেল তাদের লড়াই শুরু করে, যেটা দেখে স্পাইডার কর্নেলকে থামানোর জন্য একটি তীরের সাহায্যে তার একটি হাতে আঘাত করে, কিন্তু তারপরই দুর্ভাগ্যবশত স্পাইডার একটি ভাসমান শিলা থেকে নিচে পড়ে যায়। কিন্তু একদম সঠিক টাইমে কর্নেল তার জীবন বাজি রেখে স্পাইডারকে ধরে ফেলে, যেখান থেকে জ্যাকই তাদের দুজনকে বাঁচিয়ে উপরে তুলে আনে। কিন্তু ঠিক ওই টাইমেই নেটিরি এবং তার সন্তানরা সেই স্থানে উপস্থিত হলে কর্নেল নিজে থেকেই সেখান থেকে নিচে ঝাঁপ দেয়, আর জ্যাক অ্যাট লাস্ট তার এই যুদ্ধে জয়লাভ করে। এর বেশ কয়েকদিন পর দেখা যায় মেটকাইনা গোষ্ঠীর সঙ্গে জ্যাক এবং তার পরিবার জলের নিচে অবস্থিত সেই আত্মিক বৃক্ষগুলির সঙ্গে যুক্ত হয়ে এওয়ার সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করে, আর স্পাইডার এবং কিরি একইভাবে ওই আত্মিক বৃক্ষগুলির সঙ্গে যুক্ত হয়ে তাদের পূর্বপুরুষের সম্মুখীন হয়, যেখানে কিরি তার মা গ্রেসের সঙ্গে স্পাইডারের পরিচয় করিয়ে দিলে তাদের সমস্ত পূর্বপুরুষরা মিলে স্পাইডারকেও নাভি জাতিতে দীক্ষা দেয়, ঠিক যেমনটা এর আগে জ্যাকের সঙ্গে ঘটেছিল। আর এখানেই এই মুভি সমাপ্ত হয়। ভিডিওটি অতিরিক্ত বড় হয়ে গেল, তার জন্য আমি ক্ষমা প্রার্থী, কিন্তু এই মুভির রান টাইমও অন্যান্য মুভির থেকে অনেকটাই বেশি। তাও আমি যতটা সংক্ষেপে আপনাদের কাছে উপস্থাপন করা যায় আমি সেই চেষ্টাই করেছি। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই রকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ওকে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।